সমস্ত দায় দায়িত্ব ঘৃণিতভাবে জামাত ইসলামের উপরে চাপাবার যে চেষ্টা করেছেন, তিলে তিলে ইতিহাসের অনেক ইতিহাস এবং তথ্য আবিষ্কার হচ্ছে যে এই হত্যার পিছনে দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে ভারতীয়রা আমাদের এই সেরা সন্তানকে হত্যা করেছে। আজকে এমন সময় আমরা এই আলোচনা সভায় মিলিত হয়েছি। আমাদের জাতির সম্পদ 24শে জুলাই আন্দোলনের অকুতোভয় মৃত্যুঞ্জয়ী যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে নির্ভুল টার্গেট করে যেভাবে গুলি করা হয়েছে, ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন এই হত্যাকাণ্ড বা হত্যাকাণ্ডের উদ্দেশ্যে এই আক্রমণ দেশ জুড়ে নির্বাচন বানচাল করে একটা অরাজক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিছুদিন থেকেই বাংলাদেশের এক শ্রেণীর সাংবাদিক, এক শ্রেণীর সুশীল নামের দিল্লির তাবেদাররা টক শোতে লেখনীতে এমন পরিস্থিতি তৈরি করেছে মনে হচ্ছে আওয়ামী লীগ না আসলে ইলেকশনটা হবে না। কি করে ইনক্লুসিভ ইলেকশনের নামে, রিফাইন ইলেকশনের নামে আওয়ামী লীগকে ইলেকশনে আনা যাবে, ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে জোড়াতালি দিয়ে ইলেকশনে আনা যাবে, তার পক্ষে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বয়ান তৈরি করতে চেষ্টা করেছে। ঠিক সেই সময় হাদির উপরে গুলি করা হয়েছে। সংগ্রামী দেশবাসী, এমন সময় হাদিকে গুলি করা হয়েছে ঠিক কিছুদিন ধরে নির্বাচন তফসিল ঘোষণা হবে, নির্বাচনের পোলারাইজেশন হচ্ছে, জনগণ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাবে। সেই নির্বাচনের ময়দানকে এমন একটা ন্যারেটিভের মাধ্যমে সাংবাদিক, লেখক, কলামিস্ট, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিকরা বর্ণচোরার মতো যারা 5ই আগস্টের পর যারা লুকিয়ে ছিলেন, আমাদের সরকারের প্রশাসনের গোয়েন্দাদের ব্যর্থতার সুযোগ নিয়ে তারা আবার মাথা খোলস বেরিয়ে দিয়ে তারা আবার এই দেশকে দিল্লির তাবেদার বানাবার চক্রান্তে লিপ্ত হয়েছে। তারই অংশ হিসাবে আমি মনে করি আমাদের স্নেহস্পদ সন্তান এই হাদিকে খুন করার জন্য তাকে গুলি করা হয়েছে। তার জীবন সংকটাপন্ন। আমরা জানতে পেরেছি তাকে চিকিৎসার জন্য আজকেই হয়তো বাইরে পাঠাবার চেষ্টা করা হচ্ছে। সারা দেশ, সারা দুনিয়া এই জুলাই বিপ্লবের যারা অংশীদার, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারা অসাধারণ ভূমিকা রেখেছিলেন, তারা সকলেই প্রাণ খুলে হাদির সুস্থতার জন্য, আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে তারা চোখের পানি ফেলছেন, দোয়া করছেন। আমরা আল্লাহর কাছে আজকের এই আলোচনা সভায় দোয়া করছি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী দেশপ্রেমিক যে শুধু নিজের জন্য নয়, দেশের জন্য এবং প্রত্যেক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিকে এই ন্যারেটিভ দিয়ে একটি জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ রাখার জন্য সে অকুতোভয় সংগ্রামী বার্তা ছড়িয়ে দিয়েছিলেন, সেই হচ্ছে শরীফ ওসমান হাদি। আল্লাহ তাআলা তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমরা মনে করি এই দেশের স্বাধীনতা, আমাদের জাতিসত্তা, আমাদের অখণ্ডতাকে রক্ষার প্রয়োজনে হাদির মতো এই সংগ্রামী মৃত্যুঞ্জয়ী বীরের বেঁচে থাকা প্রয়োজন। আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া করছি। প্রিয় ভাইরা আমার, সংক্ষেপে শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে আমি শুরুতে যে কথাটা বলেছি তার একটু ব্যাখ্যা দিতে চাই। আজও বুদ্ধিজীবীদের কারা হত্যা করলো? বামপন্থী কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী, ভারতীয় তাবেদার, নানানভাবে তারা এদেশের ইসলামী আন্দোলনকে, জামাত ইসলামকে তারা দায়ী করে থাকেন। কিন্তু ইতিহাসের এখন বহু তথ্য, বহু সত্য বেরিয়ে এসেছে। এই হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনীর, ভারতীয় গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। কারণ 16ই ডিসেম্বর বিজয়ের প্রাক্কালে এই হত্যাকাণ্ডটা হলো। কারা ঘটালো? 8ই ডিসেম্বর বিজয়ের আগে ভারতীয় 36 সেনারা ঢাকায় অবতরণ করেছিল, রেকর্ড আছে। এবং অলরেডি তখন রাজধানী ঢাকা সহ তদানীন্তন পূর্ব পাকিস্তান তখন ভারতীয় সেনাদের নিয়ন্ত্রণে। সেই সময় পাকিস্তানি সৈন্য তারা তাদেরকে অভিযুক্ত করেন, রাজাকার আল বদর যে নাম, তাদেরকে বলা হয় স্বাধীনতা বিরোধী,
যারা লড়াই করছিলেন, ওই বিজয়ের প্রাক্কালে ভারতীয় সৈন্য যখন রাজধানী সহ গোটা পূর্ব পাকিস্তানকে নিয়ন্ত্রণে নিয়ে নিল, তখন তারা তো নিজেদের আত্মসমর্পণ, নিজেদের প্রাণ বাঁচানো, পালিয়ে যাওয়ার চেষ্টায় তারা ব্যস্ত ছিলেন। কে কাকে খুঁজে কোথায় কাকে হত্যা করবে, নিজেদের জীবন বাঁচাতেই তো তখন তারা ব্যস্ত ছিলেন। রাও ফরমান আলী আত্মসমর্পণকারী একজন পাকিস্তানি জেনারেল, তিনি তার ইন্টারভিউতে বলেছেন আন্তর্জাতিক টেলিগ্রাফ পত্রিকায়, আপনারা আজকের পত্রপত্রিকাও দেখেছেন, তিনি বলেছেন, তারপরে ভারতীয় লেখকরা বলেছেন যে ভারতীয় সৈন্যরা যখন এই ঢাকা সহ পুরো পাকিস্তান তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিল, পাকিস্তানি সেনাবাহিনী 14ই ডিসেম্বরই আত্মসমর্পণ করতে চেয়েছিল, কিন্তু ভারতীয় সেনাবাহিনী জগজিৎ সিং অরোরা আর আত্মসমর্পণ করেছিল জেনারেল নিয়াজি। তাদের মধ্যে ডায়ালগ চলছিল আত্মসমর্পণের দিনক্ষণ ঠিক করার জন্য। ভারতীয় সেনা প্রধানদের সেনাবাহিনীর ইচ্ছায় আরো 2 দিন 14 থেকে 16 আত্মসমর্পণের দিনকে শিফট করে 16 তারিখে আত্মসমর্পণের দিন ধার্য করা হয় এবং 14ই ডিসেম্বরে খুঁজে খুঁজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রথিতযশা সাংবাদিক, শিল্পী, লেখক, শিক্ষকদেরকে বেছে বেছে যারা বেঁচে থাকলে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য সদ্য স্বাধীন বাংলাদেশে অসাধারণ মেধায় চরিত্র মনন দিয়ে তারা ভূমিকা রাখতে পারত, তাদেরকে তারা বেছে বেছে হত্যা করেছিল। প্রশ্ন আসে, কেন তারা হত্যা করলো? একটি জাতির বিজয়ের পর ধ্বংসপ্রাপ্ত যুদ্ধোত্তর বাংলাদেশকে গড়ার জন্য যে মেধার প্রয়োজন, যে চিন্তার প্রয়োজন, যে ক্রিয়েটিভিটির প্রয়োজন, যে ইনোভেশনের প্রয়োজন, এই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের কাছেই তা ছিল। ভারত মনে করেছিল স্বাধীনতা যুদ্ধে যেমন ভারত এই দেশকে ভালোবেসে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে আমাদের দেশকে তারা স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেনি, তারা সাহায্য করেছিল পাকিস্তানি সৈন্যের কাছে 1965 সালে তারা যে নির্মমভাবে পরাজয় বরণ করেছিল। তদানীন্তন পূর্ব পাকিস্তানি শাসকদের অত্যাচার, শোষণ, বঞ্চনার সুযোগে এই দেশে যে ক্ষোভ, যে আউটবাস্ট, যে গণবিস্ফোরণ তৈরি হয়েছিল, সেই সুযোগকে কাজে লাগিয়ে তদানীন্তন ভারতীয় বাহিনী 65 সালে পাকিস্তানের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা এই স্বাধীনতার যুদ্ধে এগিয়ে এসেছিল। এবং তারা মনে করেছিল দেশ যদি স্বাধীন হয়েও যায় তাহলে এই বাংলাদেশ যেন চিরদিন আমাদের অনুগত এবং আধিপত্যে তারা থাকে। নামে একটা দেশ হবে বাংলাদেশ, চারিদিকের সীমানা হবে 47-এর সেই সীমানা, আমাদের লাল সবুজ পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত। দেখতে মনে হবে দেশটা স্বাধীন, কিন্তু তার অর্থনীতি, তার রাজনীতি, তার কূটনীতি, তার বৈদেশিক নীতি, তার ফরেন পলিসি সবকিছুই দিল্লি থেকে কন্ট্রোল করা হবে। আগের যুগে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের একটা চরিত্র ছিল, সৈন্য সামন্ত লর্ড বহর নিয়ে যুদ্ধ করে করে তারা ভূখণ্ড দখল করত। আধুনিক যুগে এই আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদীর সংজ্ঞা এবং ব্যাখ্যা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তারা দেশ আর ভূখণ্ড দখল করবে না, ভূখণ্ড আপনার হাতে থাকবে, কিন্তু আপনার অর্থনীতি, শাসন, রাজনীতি সবকিছু আধিপত্য শক্তি ওখানে বসে নিয়ন্ত্রণ করবে। এদেশের পলিটিক্সে কারা ক্ষমতায় যাবে, কারা ক্ষমতায় নামবে, অর্থনীতিতে কি হবে, রাজনীতি কি হবে, ফরেন পলিসি কি হবে, তা ওরা ঠিক করে দেবে। এটা হচ্ছে সাম্রাজ্যবাদের আধুনিক রূপ। সেইভাবেই তারা চেয়েছিল দেশটা নামে স্বাধীন হোক, কিন্তু সভ্যতায়, চিন্তায়, মেধায়, মননে তারা স্বাধীন থাকবে না। তারা আমার ভারতীয় দিল্লির আধিপত্যবাদের সেবাদাস হয়ে চিরদিন তারা বেঁচে থাকবে। সেই জন্য এই দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে তারা হত্যা করেছে। আর কথাটা কি আমি বুঝাতে পেরেছি আপনাদের? আমি আরো দৃঢ়তার সাথে চ্যালেঞ্জ করে বলতে চাই, এই সত্যের প্রমাণ পাওয়া যেত। 16ই ডিসেম্বর তো বিজয় হলো, জানুয়ারি মাসের 30 তারিখে, 72 সালের জানুয়ারি মাসের 30 তারিখে একজন বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার, তার ভাই হচ্ছে জহির রায়হান, সে একজন শিল্পী ছিল, অভিনেতা ছিল, চিত্র নির্মাতা ছিল। তার বড় ভাই শহীদুল্লাহ কায়সারও কিন্তু নিখোঁজ হয়ে গিয়েছিল এবং শহীদ বুদ্ধিজীবীদের তালিকায় তিনিও ছিলেন। তিনি ফোন পেলেন, খবর পেলেন 30শে জানুয়ারি 72 সালে। তিনি ছুটে গেলেন
তার পরিবারের লোকেরাই বলছেন যে সে টেলিফোন পেয়ে ছুটে গেল মিরপুরে, শহীদুল্লাহ কায়সার কোথায় পাওয়া যায়, বুদ্ধিজীবীদের কোনো খবর পাওয়া যায় কিনা। এর আগে শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান 14 ডিসেম্বরের বুদ্ধিজীবী কিভাবে হত্যা হলো তার তদন্ত, তার তথ্য উপাত্ত ছবি নিয়ে একটা ডকুমেন্টারি নির্মাণ করার জন্য তারা কাজে নেমেছিলেন। তাদের কাছে তথ্য উপাত্ত তদন্তের অনেক প্রতিবেদন তাদের হাতে ছিল। তিনি ছুটে গেলেন, তারপরে জহির রায়হানও কিন্তু নিখোঁজ হয়ে গেলেন, আর জহির রায়হানকে পাওয়া গেল না। তার বন্ধু ছিল তদানীন্তন রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরীর বঙ্গভবনে রাষ্ট্রপতির স্টাফ অফিসার ছিল মোহাম্মদ সেলিম। তিনিও এই তদন্ত কাজে, ডকুমেন্টারি এবং চিত্র নির্মাতার কাজে জহির রায়হানের সহযোগী ছিলেন। একই সময় দুই বন্ধু কিন্তু তারা চলে গিয়েছেন। আজকের পত্রিকায় সেই ইতিহাসের লেখনীয় আসছে। লেখকরা এটা বলে না জহির রায়হান নিখোঁজ হয়েছে, তা বলে না, কিন্তু সেলিমও যে সেদিন নিখোঁজ হয়েছে সে কথা কিন্তু এখন আর কেউ বলে না। কারণ ওই সেলিমের কাছেও বুদ্ধিজীবী হত্যার তদন্তের অনেক তথ্য উপাত্ত ছবি তার কাছেও ছিল, জহির রায়হানের কাছেও ছিল। এদেরকে যদি জীবিত পাওয়া যেত তাহলে ভারতীয় সেনারা যে সেদিন বুদ্ধিজীবী বেছে বেছে কিভাবে হত্যা করেছিল তার প্রামাণ্য অনেক ছবি, চিত্র, প্রমাণ এই জাতি কিন্তু জানতে পারত। সেজন্য এটাই আশঙ্কা করা হয়েছে যে জহির রায়হানকেও 14 ডিসেম্বর তো আগে চলে গেল, জানুয়ারির 30 তারিখে 1.5 মাস পর জহির রায়হান আবার নিখোঁজ হয়ে গেল। কেন সেলিম কেন নিখোঁজ হলো? অর্থাৎ এই কারণে নিখোঁজ হলো যে ওরা বেঁচে থাকলে বুদ্ধিজীবী হত্যায় ভারতীয় আধিপত্য, দিল্লির তাবেদারদের ষড়যন্ত্রের দলিল বাঙালি জানতে পারত, এদের জানতে পারত। সেই জন্য তাদেরকেও শেষ করে দেওয়া হচ্ছে। আজ অবধি সেই বঙ্গভবনে সেলিমের যিনি সেখানে বসবাস করতেন, বুদ্ধিজীবী হত্যার তদন্ত সংশ্লিষ্ট প্রতিবেদন, কাজ, কর্ম, চিত্র নির্মাতাদের যেসব ডকুমেন্ট যা কিছু সব তার স্ত্রী এবং তার মা তন্ন করে খুঁজেছে, সেখানেও পাওয়া যায়নি। জহির রায়হান শহীদুল্লাহ কায়সারের বাড়ি, শহীদুল্লাহ কায়সারের স্ত্রী ছিল পান্না কায়সার, যার মেয়ে শমী কায়সার সবাইকে চেনেন, তারাও কিন্তু তাদের বাসা বাড়িতে এই চিত্রের নির্মাণের তথ্য উপাত্তর কোনো ডকুমেন্টস তারা হাজির করতে পারেনি। 54 বছর পরে যদি এই বুদ্ধিজীবী হত্যার তদন্তের কাজে গিয়ে তারা নিখোঁজ হয়ে যান, তারপরে কোন একটি প্রমাণও বের করা গেল না যে এই হত্যার সাথে রিয়েল জড়িত কারা ছিল। সেজন্য আওয়ামী লীগই পরিকল্পিতভাবে ভারতের ডিক্টেশনে এই তদন্ত প্রক্রিয়াকে আর আগাতে দেয়নি। এই সত্য প্রকাশিত হলে এই স্বাধীনতা যুদ্ধের পিছনে ভারত যে এই দেশকে ভালোবেসে স্বাধীনতা যুদ্ধে তারা সাহায্য করেনি, এই দেশকে তাবেদার বানানোর জন্যই যে তারা এটা করেছে এবং বুদ্ধিজীবীদের তারা হত্যা করেছে, এই সত্যটা জাতি জেনে ফেলতো। তাই পরিকল্পিতভাবে শেখ মুজিবের জীবদ্দশা এবং পরবর্তী আওয়ামী লীগের কোন সরকারই এই বুদ্ধিজীবী হত্যার রিপোর্ট আজও প্রকাশ করতে পারে। ফলে আমরা মনে করি আজকে বাংলাদেশে কিন্তু সেই দিল্লির তাবেদারদের রাজনীতির একাক ঘটনা আসলেই নতুন ন্যারেটিভ, নতুন বয়ান, নতুন রাজনীতির গতিপথ নির্ধারণ করে জাতিকে সেদিকে বিভ্রান্ত করে, মিসগাইড করে চালাবার সেই যে অপচেষ্টা, তা কিন্তু আজও বন্ধ হয়ে যায়নি। শরীফ ওসমান হাদিরা জুলাই যোদ্ধারাই ছিল এই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে আমাদের এই স্বদেশ ভূমির অখণ্ডতা, স্বাধীনতা সর্বত্র রক্ষা করা অতন্দ্র প্রহরী। এই জন্য তারা টার্গেট করেছে নির্বাচনের আগে এই জুলাই যোদ্ধাদেরকে হত্যা করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির এখানে বিজয় হবে। সেই বিজয়ের ঠেকাবার জন্য তারা আজকে এই সমস্ত জুলাই যোদ্ধা তরুণ সেনাপতিদেরকে তারা হত্যা করার টার্গেট করেছে। এরপরে এক একজন করে নাম শোনা যাচ্ছে, এরপরে টার্গেট অমুক, এরপরে টার্গেট অমুক। আমরা গতকালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বলে এসেছি যে একটি দেশের ইন্টেলিজেন্স ফেলিওরের একটা মাত্রা থাকতে পারে। পিলখানা হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের আপনি খুঁজে পেলেন না, শাপলা চত্বরে প্রকৃত হত্যাকারীদেরকে আপনি খুঁজে পেলেন না। এই সরকার যারা যখন ছিলেন তারা কেউই পান নাই। একটা হত্যাকাণ্ডের পরে প্রচুর তদন্ত, প্রচুর দৌড়াদৌড়ি, কিন্তু হত্যার আগে যে আলামত যখন পাওয়া যায়, ইনফরমেশন পাওয়া যায়, এই যে শরীফ ওসমান হাদি, তার উপরে গুলি করার একদিন আগে, 2 দিন আগের অনেকগুলো ভিডিও দেখেছেন না আপনারা? সে তার জীবনের উপরে হুমকি, নিরাপত্তাহীনতার কথা দিয়ে প্রকাশ্যে খোলামেলা কথা বলেছে যে আমাকে গুলি করা হতে পারে, আমি মরে যেতে পারি।
মরে গেলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু সেই হত্যাকারীদের ধরে যেন বিচার করা হয়। শুনেছেন আপনারা এই ভিডিও? আমার বাচ্চাটাকে তোমরা একটু দেখে রেখো। একটা জুলাই যোদ্ধা যখন তার জীবনের উপরে এরকম হুমকি, এত নিরাপত্তাহীনতার তথ্য পেশ করতে পারে, যাকে সারা বাংলাদেশ চেনে, গোয়েন্দারা চেনে, সরকার চেনে, ইন্টেলিজেন্স চেনে, সেই লোকটা এই কথা বলার পর তার নিরাপত্তার জন্য সরকার কি ব্যবস্থা করেছিল? আমরা কালকে প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করেছি যে আপনার অনেক সংস্থা আছে, অনেক এজেন্সি আছে, আপনি প্রশ্ন করেন, এই তথ্য প্রকাশ হওয়ার পরে এটা মিডিয়াতে এসেছে, সোশ্যাল মিডিয়াতে এসেছে, তার নিরাপত্তার জন্য সরকার একটা ব্যবস্থাও গ্রহণ করেনি, এবং প্রকৃত খুনিদের এখনো ধরা যাচ্ছে না। নানান গুঞ্জন, একবার এদিকে ব্লেম গেম দিয়ে এদিকে ওদিকে ঠেলে দেওয়া হচ্ছে। তার অর্থ হচ্ছে যে সমস্ত বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, কবিরা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন কর্পোরেট হাউসে বসে, টেলিভিশনে, টক শোতে